ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ক্র্যাকআপের যে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ পেস্টিং ইট টুগেদার, তার যে লাস্ট পার্টটা সেইখানটা এসে হাজির হয়েছি। তো এর আগের দিন আমরা এই জায়গাটা পড়ছিলাম যে ইন সিইং দ্য পাওয়ার অফ দ্য রিটেন ওয়ার্ড সাবঅর্ডিনেটেড টু অ্যানাদার পাওয়ার আ মোর গ্লিটারিং আ গ্রসার পাওয়ার। অর্থাৎ কি না, মানে সেই যে লেখার ক্ষমতাটা, মানে নভেল হোক বা যে কোনো কিছুই হোক, সেই যে লেখার ক্ষমতাটা আর একটা যে অত্যন্ত উজ্জ্বল যে ক্ষমতাটা এক্সপ্রেশনের, মানে এখানটায় তিনি টকির কথা বলেছেন বা মুভিজের কথা বলেছেন, সেই যে সিনেমার কাছে সেই যে নভেল বা লেখার ক্ষমতাটা যে হ্রাস পাচ্ছিল বা সেই ব্যাপারটা নিয়েই কিন্তু তিনি এতক্ষণ অবধি বলছিলেন। তো তারপরে সেই যে সিনেমা বা টকিজ, এই জিনিসগুলো, এইগুলোকে কিন্তু তিনি বলছেন আ গ্রসার পাওয়ার, সেইগুলো কিন্তু একটু মিন, একটু ন্যারো, ঠিক আছে? মানে নভেল বা যে কোনো লেখা আমাদের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি বা একটা অন্য ধরনের যে স্কিল একটা তৈরি করতে সাহায্য করে, সেইটা কিন্তু এই টকি বা মুভিসগুলো সেইগুলো কিন্তু করতে কখনোই পসিবল না। যতই আমরা সেই ভালো ভালো যে সমস্ত বেস্ট সেলিং নভেলসগুলো রয়েছে সেইগুলোকেই হয়তো আমরা সিনেমা বানালাম, তা সত্ত্বেও কিন্তু আমাদের যে মাথার ক্ষমতাটা যে বাড়ানোর যে একটা ক্যাপাসিটি রাখে যে কোনো নভেল বা প্রোজ পোয়েট্রি এই সমস্ত, সেইটা কিন্তু সিনেমা বা মুভি কখনোই করতে পারে না। এটা কিন্তু তিনি বললেন। তারপরে যে আজকে যেখান থেকে শুরু করবো সেখান থেকে তাহলে চলো পরে যাক। I set that down as an example of what haunted me during the long night. তাহলে এইটা আমি একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি, যেটা আমাকে হন্ট করে বেড়াতো, তাড়িয়ে নিয়ে বেড়াতো ডিউরিং দ্য লং নাইট। সেই যে বিশাল বিশাল লম্বা লম্বা রাত্রিগুলো যেগুলো কাটতে চায় না, সেই রাত্রিগুলো আমার কাছে অত্যন্ত হন্টেড ছিল। এবং সেটা কী কারণে হন্টেড ছিল, যে এইগুলো মানে এই ভয়ানক যে একটা দিকে আমরা এগিয়ে চলেছি, সেই দুশ্চিন্তা বা সেই ওয়ারিগুলোই কিন্তু আমাকে মানে জাগিয়ে রাখতো, আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। দিস ওয়াজ সামথিং আই কুড নাইদার অ্যাকসেপ্ট নর স্ট্রাগল এগেনস্ট। এবার এর বিরুদ্ধে আমি না লড়াই করতে পারতাম, না এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারতাম। মানে বলা যায় আমি না ফেলতে পারতাম না গিলতে পারতাম। এবার যুগের ধর্ম এই, কারণ এগিয়ে চলা। কারণ আমি যদি এগিয়ে না যাই তাহলে আমি আস্তে আস্তে পিছিয়ে পড়বো, এবং আমি তাল না কাটতে পেরে আমাকে কিন্তু ছেড়েই চলে যাবে, ঠিক আছে? এই সভ্যতা এগিয়ে যাবে। আবার অন্যদিকে এই যে একটা ডিটিরিয়েশন হচ্ছে, মানে খারাপের দিকে একটা অবনমন ঘটছে, সেটাও কিন্তু আমি মেনে নিতে পারছি না। তারপরে বলছেন সামথিং হুইচ টেন্ডেড টু মেক মাই এফার্ট অবসোলেন্ট। এবং কি হচ্ছে এর ফলে আমার যে এফর্টটা, মানে আমার যে প্রচেষ্টাটা, সেটাকে কি করছে আস্তে আস্তে অবসোলেন্ট করে দিচ্ছে, ভুলিয়ে দিচ্ছে। মানে লেখক কিসের চেষ্টা করেন? লেখক তো লেখেন, ইনি হচ্ছেন কি একজন প্রোজ একটা লিখছেন, বা যাই হোক পোয়েট্রি লিখছেন বা নভেল লিখছেন, যাই লিখুন না কেন, তো কিছু একটা লিখছেন এবং লেখাটাই তার কাজ। এবার এই যে সিনেমাগুলো যে লেখার স্থানটা দখল করে নিচ্ছে, তাতে করে কি হচ্ছে, লেখকের যে এফার্টগুলো, লেখকের যে চেষ্টাগুলো, সেইগুলোকে যেন আস্তে আস্তে মানুষের মাথা থেকে ভুলিয়ে দিচ্ছে। As the chain stores have crippled the small merchant and exterior force unbeatable. এখানে খুব সুন্দর একটা উদাহরণ তিনি বললেন, যেমন করে চেইন স্টোরসগুলো, চেইন স্টোর অর্থাৎ আমরা বলতে পারি বড় বড় যে সমস্ত মাল্টিপারপাস শোরুমগুলো, বা ধরে নাও আমাদের এখানেও যেমন ওই বিগ বাজার বলা যায়, বা হচ্ছে গিয়ে কি ওই স্টোরসগুলো বলে না, মাল্টি স্টোরসগুলো, যেখানটায় সমস্ত কিছু একসঙ্গে পাওয়া যায়, বড় বড় জামা কাপড়ের দোকান, বা আরও এইরকম যারা চেইন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, মানে একসাথে তাদের প্রচুর ফ্র্যাঞ্চাইজি রয়েছে বিভিন্ন স্থানে, মালিকানা হয়তো, মানে তারা একটা ব্র্যান্ডের আন্ডারে অনেকগুলো হয়তো তাদের দোকান বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে, বা একই ডিস্ট্রিক্টে হয়তো কয়েকখানা রয়েছে, এবং বড় বড় জেনারেল স্টোর্স যে সমস্ত, সেইগুলো কিন্তু কী করছে, হ্যাভ ক্রিপল দ্য স্মল মার্চেন্ট। সেইগুলোর ফলে কিন্তু যে সমস্ত ছোট সিঙ্গল ব্যবসায়ীরা ছিল, তাদের কিন্তু ব্যবসা এখন লাটে উঠতে বসেছে, আমরা বলতে পারি। এই যে যত সমস্ত বড় বড় বাজারগুলোতে আমরা দেখতে পাই, এখানকার মেগা মার্টগুলো যেই সমস্ত রয়েছে, সেইগুলোতে কিন্তু মানুষ যাওয়া বেশি পছন্দ করে, কারণ সেখানটায় এক্সপোজারটা বেশি। কিন্তু অন্য জায়গায় হয়তো যে সমস্ত ছোট ছোট দোকানগুলো রয়েছে, সেখানটায় কি দেখতে পাই আমরা, যে না সেখানে কিন্তু হয়তো তাদের কালেকশানটা একটু কম হতে পারে, কিন্তু আমরা সেগুলোতে যাওয়া পছন্দ করি না, কারণ ওই যে বড় একটা দোকান, সেখানটায় একটা দেখানোর ব্যাপার রয়েছে অনেক কিছু। তো এইটার ফলে কী হচ্ছে, ছোট যারা ব্যবসায়ী তারা কিন্তু আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে, এবং এইটা একটা এক্সটেরিয়ার ফোর্স, এটা কিন্তু একটা বাহ্যিক আক্রমণ, এবং সেটা আনবিটেবল, সেটাকে কিন্তু কোনোভাবে বিট করা যায় না, ঠিক আছে? তো লেখক তার অবস্থাটাকে কিন্তু সেটার সাথেই তুলনা করলেন। আই হ্যাভ দ্য সেন্স অফ লেকচারিং নাও। এবার লেখক নিজেই বলছেন যে আমার মনে হচ্ছে আমি এখন বড্ড বেশি লেকচার দিয়ে ফেলছি। লুকিং অ্যাট আ ওয়াচ অন দ্য ডেস্ক বিফোর মি অ্যান্ড সিইং হাউ মেনি মোর মিনিটস। এবং ঘড়িটার দিকে দেখছি এবং ভাবছি আর কতক্ষণ বলতে হবে। ওয়েল,
হোয়েন আই হ্যাড রিচ দিস পিরিয়ড অফ সাইলেন্স, তো আমি যখন এই যে একটা নিস্তব্ধতার একটা পর্যায়ে আমি পৌঁছে গিয়েছিলাম, আই ওয়াজ ফোর্সড ইন্টু আ মেজার দ্যাট নো ওয়ান এভার অ্যাডাপ্টস ভলেন্টারিলি। মানে আই ওয়াজ ফোর্সড ইন্টু এ মেজার, আমি একটা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলাম যেখানটায় নো ওয়ান এভার অ্যাডাপ্টস ভলেন্টারিলি, সেটা কিন্তু কেউই ইচ্ছায়, নিজের ইচ্ছায় কিন্তু সেই স্টেপটা কখনোই নিতে চায় না। আই ওয়াজ ইম্পেলড টু থিঙ্ক, মানে আমি ভাবতে বাধ্য হয়েছিলাম। মানে কেউ কিন্তু ইচ্ছে করে ভাবতে চায় না। মানে নর্মাল আমাদের লাইফে যেমন কাজ চলছে তেমন কিন্তু আমরা করে যেতেই পছন্দ করি, কিন্তু আমরা কখন ভাবতে শুরু করি যে না আমাকে এবার ভাবতে হবে, সেই পর্যায়ে কিন্তু তিনি চলে গিয়েছিলেন। মানে যেমন করে হোক না কেন লেখককে নিজেকে ভাবতে বাধ্য করা হয়েছিল, কারণ ভবিষ্যৎ জীবনের দিকে তাকিয়ে। গড ওয়াজ ইট ডিফিকাল্ট, তো বলছেন কি কঠিন এটা না ছিল। দ্য মুভিং অ্যাবাউট অফ গ্রেট সিক্রেট ট্রাঙ্কস, সেই যে বিশাল বিশাল ট্রাঙ্কগুলো সেইগুলোকে মুভ করা, এইগুলো। ইন দ্য ফার্স্ট এক্সস্টেড হল্ট আই ওয়ান্ডার্ড হোয়েদার আই হ্যাড এভার থট। এবার প্রথমেই যেটা ধাক্কা খেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ওয়েদার আই হ্যাড এভার থট, আচ্ছা আমি কি কোনোদিনও ভেবেছি, আমি জীবনে কি কোনোদিনও ভাবতে বসেছি, কীভাবে কী ভাবতে আমি সেটাই জানি না। এটা কিন্তু তিনি প্রথম ধাক্কাটা খেয়েছিলেন। আফটার আ লং টাইম আই কেম টু দিস কনক্লুশনস জাস্ট অ্যাজ আই রাইট দেম হিয়ার। তো আফটার লং টাইম, অনেকটা সময় বাদে, আই কেম টু দিস কনক্লুশন, আমি একটা কনক্লুশনে এসে পৌঁছেছিলাম এবং সেইটা আমি নিচে বর্ণনা করছি, ঠিক আছে। দ্যাট আই হ্যাড ডান ভেরি লিটল থিঙ্কিং, আজ অবধি আমি খুব কমই চিন্তা করেছি, বেশি ভাবনা চিন্তা করিনি বললেই চলে। সেভ উইদিন দ্য প্রবলেমস অফ মাই ক্রাফট, আমার যে দক্ষতা, মানে এই যে লিখন দক্ষতা, আমি যে লিখতে পারি, সেইটার সমস্যা ছাড়া আমি জীবনে কোনো কিছু নিয়ে ভাবিনি। ফর 20 years a certain man had been my intellectual conscience. এবার 20 বছর ধরে কিন্তু একটা নির্দিষ্ট মানুষের কথা বললেন তিনি। তো সেই ব্যক্তিটা কিন্তু আমার ইন্টেলেকচুয়াল কনসিয়েন্স, মানে হচ্ছে কি আমার যে আধ্যাত্মিক দিকটা, আমার বৌদ্ধিক দিকটা, সেই দিকটা কিন্তু সামলেছেন। তিনি কে না, দ্যাট ওয়াজ এডমান্ড উইলসন। তিনি হচ্ছেন গিয়ে এডমান্ড উইলসন। এই এডমান্ড উইলসন হচ্ছেন গিয়ে সেই ব্যক্তি যিনি তার এই লেখাগুলো বিশেষ করে ইন ফিউচার পাবলিশ করবেন। এবং এনার সম্বন্ধে বলা উচিত ইনি কিন্তু ফ্রয়েডের দ্বারা অত্যন্ত ইন্সপায়ার্ড ছিলেন, ঠিক আছে, সিগম্যান্ড ফ্রয়েডের দ্বারা। আমরা জানি সিগম্যান্ড ফ্রয়েডকে বিশেষ করে যে সমস্ত মনস্তত্ত্ব, সাইকোলজিক্যাল যে সমস্ত আলোচনা বা তার উপরে যে সমস্ত টেক্সটগুলো, সেইগুলো নিয়ে কিন্তু ফ্রয়েড ডিল করেছেন। তো সিগম্যান্ড ফ্রয়েডের দ্বারা কিন্তু এই এডমান্ড উইলসন খুব অনুপ্রাণিত ছিলেন, এবং স্বাভাবিকভাবেই ফিটজেরাল্ডও কিন্তু এই উইলসনের দ্বারা অত্যন্ত ইন্সপায়ার্ড ছিলেন, তার কিন্তু খুব ভালো বন্ধু ছিলেন তিনি। সেকেন্ডে বলছেন দ্যাট অ্যানাদার ম্যান রিপ্রেজেন্টেড মাই সেন্স অফ দ্য গুড লাইফ, এবং অন্য আরেকজন যে ব্যক্তি রয়েছেন তিনি কি করেন যে আমার যে গুড লাইফের যে চিন্তা ভাবনাটা, মানে গুড লাইফ, একটা ভালো জীবন বলতে যে একটা ধারণা, সেই ধারণাটা কিন্তু আমাকে আরেকজন ব্যক্তি দিয়েছিলেন। দো আই স হিম ওয়ান্স ইন এ ডিকেড, হয়তোবা তার সাথে আমার 1 দশকে একবার দেখা হয়। অ্যান্ড সিন্স দেন হি মাইট হ্যাভ বিন হাং। হি ইজ ইন দ্য ফার বিজনেস ইন দ্য নর্থ ওয়েস্ট, তার মানে তিনি কিন্তু ফারের ব্যবসা, মানে এই কম্বল টম্বল বা এই সমস্ত জিনিসের ব্যবসা করেন নর্থ ওয়েস্টে, উত্তর পশ্চিম ভাগে আমেরিকার। অ্যান্ড উডেন্ট লাইক হিজ নেম সেট ডাউন হেয়ার, এবং তিনি নিশ্চয়ই চাইবেন না তার নামটা আমি এখানটায় করি, তার মানে তার নাম নিয়ে আমি সেটা তিনি পছন্দ করবেন না। বাট ইন ডিফিকাল্ট সিচুয়েশনস আই হ্যাভ ট্রাইড টু থিঙ্ক, কিন্তু যখনই আমি কোনো সমস্যায় পড়েছি, আই হ্যাভ ট্রাইড টু থিঙ্ক, আমি ভাবার চেষ্টা করেছি, হোয়াট হি উড হ্যাভ থট, সে যদি থাকতো এই জায়গাটায় সে কী ভাবতো, হাউ হি উড হ্যাভ অ্যাক্টেড, সে এই যে ঘটনাটা সেটাকে সে কেমন করে ট্যাকেল করতো, সেই অনুযায়ী কিন্তু আমি বিভিন্ন সময় স্টেপগুলো নেওয়ার চেষ্টা করতাম। মানে তিনি তাকে বলতে পারো যে তিনি সেই ব্যক্তিটিকে হয়তো নিজের গুরুস্থানীয় মানতেন, বা তার অনুযায়ী পদানুসরণ করে তিনি কিন্তু চলার চেষ্টা করতেন, ঠিক আছে। তারপরে 3 নম্বরে, দ্যাট আ থার্ড কন্টেম্পোরারি হ্যাড বিন অ্যান আর্টিস্টিক কনসিয়েন্স টু মি। 3 নম্বর হচ্ছে গিয়ে আমার একজন কন্টেম্পোরারি, সে হচ্ছে আমার আর্টিস্টিক কনসিয়েন্স, মানে আমার যে কবি বা এই যে লিটারেরি একজন পার্সন, তিনি তার যে একটা কনসিয়েন্স, সেই দিকটাকে সামলেছেন, সেইটা নিয়ে তিনি বলছেন আই হ্যাড নট ইমিটেটেড হিজ ইনফেকশাস স্টাইল। এবার তিনি কিন্তু বলছেন তার যে স্টাইলটা, তার যে রাইটিং স্টাইলটা, সেটা কিন্তু অত্যন্ত ইনফেকশাস, মানে নিজের কথা বলছেন না, সেই যে ব্যক্তিটির কথা যার নাম এখানে তিনি নেননি, বলছে তার লেখাটা এতটাই অ্যাট্রাকটিভ, সেটা তোমাকে কিন্তু খুব মানে অ্যাট্রাক্ট করবে। কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু তার যে লেখার স্টাইলটা সেটাকে কিন্তু মানে ইমিটেট করিনি, ডুপ্লিকেট করিনি, বিকজ মাই ওন স্টাইল সাচ অ্যাজ ইট ইজ, যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ, ওয়াজ ফর্মড বিফোর হি পাবলিশড এনিথিং। মানে আমার এই যে লেখার স্টাইলটা সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই দাঁড়িয়ে গেছিলো, মানে তার প্রথম যে পাবলিকেশনটা হয় সেই পাবলিকেশনের আগেই কিন্তু আমার লেখার স্টাইলটা দাঁড়িয়ে গিয়েছিল, ফলে স্বাভাবিকভাবে আমি কিন্তু তাকে আর কপি করিনি।
বাট দেয়ার ওয়াজ অ্যান অফুল পুল টুয়ার্ড হিম হোয়েন আই ওয়াজ অন এ স্পট। কিন্তু সে যদি কোনো স্থানে থাকতো তাহলে কিন্তু তার প্রতি একটা অসম্ভব আকর্ষণ আমি কিন্তু ফিল করতে পারতাম। ফোর্থে বলা হচ্ছে দ্যাট আ ফোর্থ ম্যান হ্যাড কাম টু ডিকটেট মাই রিলেশনস উইথ আদার পিপল। চতুর্থ জন যে সে আমার পার্সোনালিটির দিকটা তিনি অনেকটা ঠিকঠাক করেছিলেন। সে তো বলছে যে কী করতেন তিনি, টু ডিকটেট মাই রিলেশন, আমার সম্পর্কটা কেমন হবে উইথ আদার পিপল, অন্য মানুষদের সাথে। হোয়েন দিজ রিলেশনস ওয়ার সাকসেসফুল, হাউ টু ডু হোয়াট টু সে, তিনি আমাকে কি বলতেন যে কেমন করে কিছু করবে, হোয়াট টু সে কী বলা দরকার, মানে কারোর সাথে আমি আলাপচারিতাতে যাচ্ছি তাহলে তার কী কী করা দরকার, এই সমস্ত মানে পার্সোনাল গ্রুমিংয়ের যে ব্যাপারটা। হাউ টু মেক পিপল অ্যাটলিস্ট মোমেন্টারিলি হ্যাপি, মানে তিনি যেহেতু বলছেন যে আমার নিজের যেহেতু অবস্থা ক্র্যাকডা অত্যন্ত, মানে আমি নিজেই ঠিক নেই, ফলে স্বাভাবিকভাবে আমি যে হ্যাপি থাকবো না সেটাই স্বাভাবিক, কিন্তু এই অবস্থাতেও আমি যদি কাউকে মোমেন্টারিলিও হ্যাপি করতে পারি সেই যে পদ্ধতিটা সেটা কিন্তু তিনি আমাকে শিখিয়েছিলেন। এখানে ব্র্যাকেটে বলছি ইন অপোজিশন টু মিসেস পোস্ট থিওরিজ অফ হাউ টু মেক এভরিওয়ান থরলি আনকমফর্টেবল উইথ এ সর্ট অফ সিস্টেমাইজড ভালগারিটি, মানে এই মিসেস পোস্ট আমি জানি না কে, সত্যিকারে বলতে পড়িনি। তো তার যে থিওরি ছিল যে অন্যকে বিরক্ত করা, অন্যকে যেমন করে হোক একটু আনকমফর্টেবল করে দেওয়া তার নিজের প্রেজেন্সের মাধ্যমে, নিজের কোনো কিছু উপস্থাপন করার মাধ্যমে, তার পুরোপুরি অপোজিট ছিলেন হচ্ছেন গিয়ে এই ব্যক্তিটি যিনি কবিকে সাহায্য, যিনি লেখককে সাহায্য করেছিলেন যে কাউকে যাতে কিছুটা হলেও একটু আনন্দ দেওয়া যায়। দিস অলওয়েজ কনফিউজড মি, এটা কিন্তু সবসময় আমাকে কনফিউজ করতো, অ্যান্ড মেড মি ওয়ান্ট টু গো আউট অ্যান্ড গেট ড্রাঙ্ক। এবং এর ফলে কি হতো না, আমার মধ্যে একটা ফিলিং আসতো যে আমি যাই বাইরে এবং গিয়ে একটু ড্রাঙ্ক, মানে একটু মদ খেয়ে আসি। বাট দিস ম্যান হ্যাড সিন দ্য গেম, অ্যানালাইজড ইট অ্যান্ড বিটেন ইট, কিন্তু এই যে লোকটি, সেই লোকটি কিন্তু আমার এই ধরন ধারণটা তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন, অ্যানালাইজ করেছিলেন এবং সেটাকে ট্যাকেলও করেছিলেন। অ্যান্ড হিজ ওয়ার্ড ওয়াজ গুড এনাফ ফর মি, এবং তার যে কথাগুলো সেইগুলো কিন্তু গুড এনাফ ফর মি, আমার জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। 5 নম্বরে তিনি বলছেন দ্যাট মাই পলিটিক্যাল কনসিয়েন্স হ্যাড স্কার্সলি এক্সিস্টেড ফর 10 years সেভ অ্যাজ অ্যান এলিমেন্ট অফ আইরনি ইন মাই স্টাফ। এবার আমার যে পলিটিক্যাল কনসিয়েন্স, আমার যে রাজনৈতিক দিকটা ছিল, সেই দিকটা কিন্তু বলা যায় 10 বছরও তার অভিজ্ঞতা ছিল না, মানে খুব কম অভিজ্ঞতা নিয়েই আমি পলিটিক্সের দিকটা আমার যে মানে সেটার যে অভিজ্ঞতাটা সেটা ছিল। When I became again concerned with the system I should function under, it was a man much younger than myself who brought it to me with a mixture of passion and fresh air. মানে তিনি যার দ্বারা অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছিলেন বলা যায়, বা হচ্ছে গিয়ে অনুপ্রাণিত হয়েছিলেন, তিনি কিন্তু তার থেকে অনেক বয়সে কম, মানে অনেক ছোট তার থেকে বলছেন, এবং তার কাছ থেকেই তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, উদ্বুদ্ধ হয়েছিলেন, ঠিক আছে। সো দেয়ার ওয়াজ নট অ্যান আই এনিমোর, ফলে বলা যায় যে সেখানে কোনো আই ছিল না, মানে আমি একমাত্র ছিলাম না, মানে আমি বলতে যে শুধুমাত্র আমি তা কিন্তু কখনো না, সেখানে কিন্তু ব্লেন্ডেড ছিল, অনেকের ইনফ্লুয়েন্স আমার উপরে ছিল। নট আ বেসিস অন হুইচ আই কুড অর্গানাইজ মাই সেলফ রেসপেক্ট সেভ মাই লিমিটলেস ক্যাপাসিটি ফর টয়েল দ্যাট ইট সিমড আই পসেসড নো মোর। মানে আমার যে একটা লিমিটলেস একটা অসীম ক্যাপাসিটি ছিল যে সহ্য করবার, যে কোনো কষ্ট সহ্য করবার, সেটা যেন আমার মনে হচ্ছিল আমার কাছে আর নেই। মানে এই বেসিসটা ছাড়া আমার যে সেলফ রেসপেক্ট সেইটা কিন্তু আর কোনো রকম ছিল না। ফলে বলতে পারছি, মানে এখানটাই লেখক বলতে চাইছেন যে আমি শুধুমাত্র আমি ছিলাম না, আমার মধ্যে আরও 5 জন ছিল, এই 5 জনের ইনফ্লুয়েন্স নিয়েই যেন আমি সম্পূর্ণটা তৈরি ছিলাম। এবং আমার মধ্যে যে একটা ব্যাপার ছিল যেটা আমারই শুধুমাত্র ছিল, আমি বলতে পারি যে টয়েল সহ্য করার, মানে কষ্ট সহ্য করার ক্যাপাসিটি, সেটাও বর্তমানে যেন আস্তে আস্তে আমার কাছে নেই বলতে পারি। ইট ওয়াজ স্ট্রেঞ্জ টু হ্যাভ নো সেলফ, মানে কোনো আত্মসম্মানবোধ না থাকা, কোনো নিজস্বতা না থাকা, সেটা কিন্তু অত্যন্ত স্ট্রেঞ্জ। টু বি লাইক আ লিটল বয় লেফট অ্যালং ইন এ বিগ হাউস, তো সেটা কেমন না, একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাকে একটা বিশাল বড় বাড়ির মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার অবস্থাটা যেমন হবে তেমনই কিন্তু আমার অবস্থাটা ছিল। মানে কারো যদি সেলফ না থাকে, নিজের আত্মবোধ যেটা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু তার অবস্থাটা সেই ছোট বাচ্চাটার মতনই হয়। হু নিউ দ্যাট নাও হি কুড ডু এনিথিং হি ওয়ান্টেড টু ডু, মানে সেই বাচ্চাটা সেই বড় বাড়ির মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে কিন্তু জানে যে সে এখন যা ইচ্ছা করে বেড়াতে পারে, যত ইচ্ছা সে বদমাশি করে বেড়াতে পারে। বাট ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং দ্যাট হি ওয়ান্টেড টু ডু, কিন্তু সে বুঝতে পারছে যে তার আর কোনো কিছু করতে ইচ্ছাই করছে না, কারণ তার কোনো কিছু করারই নেই, সে সম্পূর্ণ যেন একটা মানে হারিয়ে ফেলেছে নিজেকেই। তো লেখকের অবস্থাটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। দ্য ওয়াচ ইজ পাস্ট দ্য আওয়ার অ্যান্ড আই হ্যাভ বেয়ারলি রিচড মাই থিসিস। এবার সময় মোটামুটি অতিক্রান্ত হয়েছে, অ্যান্ড আই হ্যাভ বেয়ারলি রিচড মাই থিসিস, এবং আমি যে আমার থিসিসটা, আমার যে কথাটা, সেই কথাটাতে হয়তো এখন অবধি ঠিকঠাকভাবে পৌঁছতেই পারিনি যে আমি কী বলতে চাইছি।
I have some doubts as to whether this is of general interest. I have some doubts মানে আমার কিছু সন্দেহ রয়েছে as to whether this is of general interest, এটা কি কোনো সাধারণ ইন্টারেস্ট উৎসাহের ব্যাপার রয়েছে। বাট ইফ এনি ওয়ান ওয়ান্টস মোর, কিন্তু কেউ যদি আপনারা একটু এর থেকেও আরও বেশি জানতে চান, দের ইজ প্লেন্টি লেফট, আরও কিন্তু অনেক কিছু রয়েছে। মানে আপনারা যদি আমার সম্বন্ধে আরও কিছু জানতে চান, আমার এরকম মনোভাবের সম্বন্ধে, তাহলে কিন্তু আরও অনেক কিছু বলবার রয়েছে, প্লেন্টি লেফট। অ্যান্ড ইউর এডিটর উইল টেল মি, তাহলে আপনারা সেটা জানাবেন আপনাদের মানে আমার এই খবরের যে এডিটর, মানে স্কোয়ার ম্যাগাজিনের যিনি এডিটর, যিনি এই কথাগুলো বা এই বইটা ছাপিয়েছিলেন, তাহলে আপনারা তাকে জানাবেন যে আপনারা আরও পড়তে চান ইনার সম্বন্ধে, তাহলে তিনি আমাকে বলবেন লিখতে, আমি তখন আরও লিখব। ইফ ইউ হ্যাভ হ্যাড এনাফ, যদি যে মনে হয় যে না তোমরা যা পড়েছো যথেষ্ট, আর জানতে চাও না, শেষও সেটাও বলে দেবে, বাট নট টু লাউড, খুব জোরে বলো না, বিকজ আই হ্যাভ দ্য ফিলিং দ্যাট সাম ওয়ান, আই এম নট শিওর হু ইজ সাউন্ড অ্যাসলিপ, কারণ আমার মনে হয় যে কেউ একজন খুব গভীরভাবে ঘুমোচ্ছে। সাম ওয়ান হু কুড হ্যাভ হেল্প মি টু কিপ মাই শপ ওপেন, যে হয়তো মানে আমার এই যে দোকানটা, আমার এই যে লেখার যে একটা ব্যবসা আমি যেটার উপরে করে খাচ্ছি, সেইটাকে খোলা রাখতে সাহায্য করছে। মানে তিনি তার নিজের যে অন্তরাত্মা, সেটার কথাই তিনি বললেন, যে কারণে তিনি লেখেন। তো কেউ যদি তাকে অত্যন্ত চিৎকার করে বলে যে না আপনার লেখা পছন্দ হচ্ছে না, আপনাকে আমরা পড়তে চাই না, স্বাভাবিকভাবে কী হবে, তিনি আরও ডিপ্রেশনে চলে যাবেন, তিনি কিন্তু আরও লিখতে পারবেন না। এই কথাটাই কিন্তু এই লাইনটার মানে। ইট ওয়াজেন্ট লেনিন, এই ব্যাপারটা, এটা কিন্তু লেনিনও নয়, অ্যান্ড ইট ওয়াজেন্ট গড, ভগবানও নয়। মানে তিনি বলছেন লেনিনের উৎসাহেও আমি লিখি না, বা ভগবানের উৎসাহেও আমি লিখি না, আমার মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাই কিন্তু আমাকে লিখতে সাহায্য করে। তো সে হয়তো খুব গভীর ঘুমে আচ্ছন্ন, এবং আমি চাইবো না আপনারা কখনোই সেটা অত্যন্ত জোরে জোরে চিৎকার করে নেগেটিভিটি দিয়ে আমাকে দমিয়ে দিন। তো এইখানটাতে আমি আজকে শেষ করছি। এর পরের দিন এই পার্ট 3 অর্থাৎ হ্যান্ডেল উইথ কেয়ার নিয়ে আমি আলোচনাটা শুরু করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, ধন্যবাদ।